প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। প্রথমেই যারা পাশ করেছেন বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা, যেটা 12 জুন 2026 অনুষ্ঠিত হয়ে গেল, তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা এবং আমার লিখিত ব্যাচে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস ও পরীক্ষা দেওয়ার আহ্বান জানাচ্ছি। এবং যারা পাশ করতে পারেননি, মন খারাপ করবেন না, হতাশ হবেন না, লেগে থাকুন, পড়াশোনা করতে থাকুন, পরিশ্রম বিফলে যাবে না। 9 ডিজিটের রোল নম্বর ছিল, অনেকের রোল নম্বর পূরণ করতেই ভুল হয়েছে। আমার স্টুডেন্টদের মধ্যেও দু একজনের ভুল হয়েছে আমি শুনলাম। তো এই ভুলগুলো এড়িয়ে লেগে থাকবেন, কারণ এবার আল্লাহ আপনার ভাগ্যে পাশ লিখেনি, তাই পাশ করেননি আশা করছি। আর এর পরের বার অবশ্যই পাশ করবেন। নিজেকে সংযত রাখুন, মোটিভেটেড থাকুন এবং পড়াশোনা চালিয়ে যান এবং ইউটিউবে আমার ভিডিও দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিও টপিক হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা, যেটা জুন 2026 গসেট এর প্রশ্নপত্র পূর্ণাঙ্গ সমাধান ও ব্যাখ্যা নিয়ে আসছি আপনাদের সামনে। পূর্ণমার্ক 100, 1 ঘন্টা পরীক্ষার সময় ছিল, মোট প্রশ্ন সংখ্যা 100। 1 নম্বর প্রশ্ন, এভিডেন্স অ্যাক্টের ডকুমেন্টের সংজ্ঞায় নতুন কোনটি অন্তর্ভুক্ত হয়েছে? উত্তর হচ্ছে ঘ, ডিজিটাল রেকর্ড। নিচে উত্তর দিয়েই দিয়েছি, এটা 3 ধারায় ছিল, আপনারা ব্যাখ্যাগুলো দেখে নিতে পারেন। আমি দ্রুত পড়ার স্বার্থে ব্যাখ্যাগুলো পুরোটা পড়ে দেব না। কোন ক্ষেত্রে চুক্তি রদ করার মোকদ্দমা দায়ের করা যায়? উত্তর হবে খ, যে ক্ষেত্রে চুক্তিটি বাদী কর্তৃক বাতিলযোগ্য। 3, এসআর অ্যাক্টের 9 ধারার প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়াকে নিরুৎসাহিত করা। মনে করেন কেউ আপনার সম্পত্তি জোর করে দখল করে নিয়েছে, এখন আপনিও তাকে জোর করে সেই সম্পত্তি থেকে নামিয়ে না দিয়ে আদালতের মাধ্যমে, 9 ধারার মাধ্যমে আপনি কি করেন? দখল উদ্ধার করে নেন। 4, দেওয়ানি মামলার একজন বিবাদী যিনি একটি ফৌজদারি মামলায় কারাবন্দী আছেন, তার উপর সমন জারির উপায়টা কি? সংশ্লিষ্ট কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে। এখানে উত্তর দেওয়া আছে, ব্যাখ্যাও দেওয়া আছে। ফৌজদারি আপিল শুনানির সময় আপিলকারীর আইনজীবী অনুপস্থিত থাকলে আপিলটি গুণ বিচারে অন মেরিট নিষ্পত্তি করতে হবে। এটা কিন্তু রিসেন্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছে। অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত ন্যূনতম বয়স, খুবই সহজ প্রশ্ন, 21 বছর। 27 আছে আর্টিকেল। কোড অফ সিভিল প্রসিডিউর এর আদেশ 7 বিধি 3 অনুযায়ী আর্জিতে আর্জিতে কি থাকবে? এখানে আর্জি নালিশি সম্পত্তির বর্ণনা দিতে হবে, নালিশি সম্পত্তির চতুর সীমার বর্ণনা দিতে হবে, যেটাকে চৌহদ্দি বলে। নালিশি সম্পত্তি সংক্রান্ত সেটেলমেন্ট জরিপের রেকর্ডের নম্বর। সেটেলমেন্ট জরিপের রেকর্ডের নম্বর বলতে কি? আরএস রেকর্ড, সিএস রেকর্ড বা এসএ রেকর্ডের নম্বর চাচ্ছে। কত নম্বর? খতিয়ান নম্বর। রেকর্ডের বাংলা হচ্ছে খতিয়ান বা পর্চা নম্বর উল্লেখ করতে হবে। এগুলো সবই কিন্তু দিতে হয়, এগুলো সবই কি তফসিলের অংশ। উপরের সবগুলো হবে উত্তর, উত্তর হবে ঘ, উপরের সবগুলো। এসআর অ্যাক্টের 9 ধারার মামলার ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি কি করতে পারেন? উত্তর হবে গ, রিভিশন। আমার ফাউন্ডেশন থেকে সবই কমন। আইনজীবীদের পেশাগত অসদাচরণ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির ফোরাম কোনটি? ফোরাম শব্দের অর্থ কি? ফোরাম মানে কোর্টের নাম, আদালতের নাম। কোন মোকামে যেতে হবে? মোকাম, ফোরাম, আদালত, কোর্ট একই জিনিস। উত্তর হবে খ, বার কাউন্সিল ট্রাইব্যুনাল। খুবই সহজ প্রশ্ন, 32 আছে। সিআরপিসি এর ব্যবহৃত কিন্তু সংজ্ঞায়িত নয় এমন শব্দের ক্ষেত্রে এর সংজ্ঞা কোন আইন অনুসারে হবে? পেনাল কোড অনুসারে হবে। কততে আছে? 4-2 আছে। কথা বলতে অক্ষম মানে বোবা সাক্ষীর লিখিত সাক্ষ্য কি ধরনের সাক্ষ্য হিসেবে গণ্য হবে? খুবই, আমি প্রতিবার আমার মডেল টেস্টে দিয়েছি, এটা হবে মৌখিক সাক্ষ্য। উত্তর এটা আছে 119-এ। এভিডেন্স অ্যাক্টের 8 ধারা অনুসারে কোনটি প্রাসঙ্গিক? উদ্দেশ্য অর্থাৎ মোটিভ, প্রস্তুতিমূলক কাজ, প্রিপারেশন, পরবর্তী আচরণ অর্থাৎ কন্ডাক্ট। উত্তর হবে উপরের সবগুলো, 8 ধারায় আছে। আমার নোট থেকে কমন। এসআর অ্যাক্টের 11 ধারায় আদেশ প্রদান করা যায় যদি বিবাদী যখন এখানে দেখেন ট্রাস্টি,
পর্যাপ্ত না ক্ষতিপূরণ, তারপর কষ্টসাধ্য হয়, এই সবগুলোই মিলে যাচ্ছে ক খ গ। তাহলে এখানে উপরে সবগুলো হবে উত্তর। 11 ধারায় অস্থাবর সম্পত্তি, আর 9 এবং 12 ধারায় হচ্ছে চুক্তি। পয়েন্টগুলো একই। 11 ধারায় চুক্তি 4 ক্ষেত্রে বলবৎ করা যায়, এবং 11 ধারায় অস্থাবর সম্পত্তি দখল উদ্ধার করা যায়, একই পয়েন্ট। চিটিং প্রমাণের জন্য নিচের কোনটি প্রমাণ করতে হবে? চিটিং প্রমাণের জন্য ছলনা প্রমাণ করতে হবে। আর ছলনার ইংরেজি কি? ডিসিপশন। প্রথমেই তার ছলনা বা ডিসিপশন ছিল। দুই বা ততোধিক ততোধিক ব্যক্তির জনসম্মুখে ঝগড়া করে বা মারামারি করে শান্তি বিঘ্নিত করলে তাকে বলে অ্যাফ্রে বা মারামারি। এটা 149-এ আছে পেনাল কোডের। কোড অফ সিভিল প্রসিডিউর অনুযায়ী প্লিডিংসে কি থাকবে? প্লিডিংসে ঘটনার বর্ণনা থাকবে, সাক্ষীদের তালিকা, যুক্তিতর্ক, আইনের বিশ্লেষণ কিছুই থাকবে না। এই এই বিষয়টাকে টার্গেট করে প্রচুর, বেশ কয়েকবার জুডিশিয়ারি এবং বার কাউন্সিলে লিখিত প্রশ্ন এসেছে। তো লিখিত প্রশ্নটা এবার কি দিয়ে দিয়েছে? এমসিকিউ দিয়ে দিয়েছে। তাই আপনাদের লিখিত এবং এমসিকিউ একসাথে প্রস্তুতি নেওয়া উচিত। যারা আমার এমসিকিউ ব্যাচে নতুন ভর্তি হতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো, আপনার এমসিকিউ রিটেন উভয় ব্যাচে ভর্তি হয়ে প্রস্তুতি নেন। তাহলে আপনাদের একটা ব্যাচের প্রস্তুতি আরেকটা ব্যাচকে বুস্ট করে দিবে। লিখিত ব্যাচের তথ্য আপনার কোন ব্যাচে? এমসিকিউ ব্যাচে কাজ করবে, বুস্ট করবে, ডাবল প্রিপারেশন হয়ে যাবে। কোনটি গুরুতর আঘাত নয়? চুল ধরে টানা গুরুতর আঘাত নয়। গ্রন্থি বা অঙ্গ ভেঙে দেওয়া অবশ্যই গুরুতর আঘাত 320 অনুসারে। মুখের স্থায়ী বিকৃতি, দাঁত ভাঙ্গা সবই গুরুতর। শুধু ক হবে গুরুতর আঘাত নয়, মানে সাধারণ আঘাত। উত্তর ক। দলিল সংশোধন করার ক্ষেত্রে কার অধিকার ক্ষুণ্ণ করা যাবে না? উত্তর হবে সরল বিশ্বাসী এবং মূল্যের বিনিময়ে অধিকার অর্জনকারী তৃতীয় ব্যক্তির, অর্থাৎ নিরপেক্ষ ব্যক্তির। উত্তর গ। নিচের কোন উক্তিটি সঠিক? নিচের কোন উক্তিটি সঠিক? এখানে বলছে কমপ্লেন্ট অবশ্যই লিখিত হবে। হ্যাঁ, কমপ্লেন্ট লিখিত হতে পারে, মৌখিকও হতে পারে। 190 আছে, তারপরে 200 ধারায় আছে। তারপরে 200 ধারার অনুসারে অবশ্যই উপস্থিত সাক্ষীদের শপথপূর্বক পরীক্ষা করতে হবে। সাক্ষীদের পরীক্ষা করা অপশনাল, বাধ্যতামূলক না, কিন্তু বাদীকে অবশ্যই পরীক্ষা করতে হবে। আবার বাদী যদি কোনো সরকারি প্রতিষ্ঠান হয় বা আদালত হয়, তাও আবার করা লাগে না। মেমোরান্ডাম অফ অ্যারেস্টরির সময় অন্তত 2 জন সাক্ষী থাকতে হবে, 2 জন না, একজন থাকতে হবে। তার মানে এটাও সঠিক নয়। সঠিক কোনটা? ঘ। একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পেনাল কোডের 302 ধারায় খুনের দণ্ডনীয়, হ্যাঁ যে বিষয়, ধারার দণ্ডনীয় খুনের মামলা আমলে নিতে পারে। আমলে নিতে পারে মানে মামলা গ্রহণ করতে পারে, কিন্তু বিচার তো করতে পারে না। এটা কগনিজেন্সে নেবেন, টেকিং কগনিজেন্স। কিন্তু বিচার করবেন কোন আদালত? ট্রাইব্যুনাল অথবা দায়রা জজ করবেন, সেশন কোর্ট। এখানে বিস্তারিত ব্যাখ্যা যে পড়ে নেবেন, আবার কেস লও দিয়ে দেওয়া আছে। কোড অফ সিভিল প্রসিডিউর এর 152 ধারা অনুযায়ী সংশোধন করা যায় শুধুমাত্র রায়, আর্জি ও জবাব, রায়, ডিক্রি, আদেশ। রায়, ডিক্রি, আদেশ তিনটি কি করা যায়? পরিবর্তন করা যায়। দেখেন ঘতে আছে কি? উপরে সবগুলো। তো এই যে ঘয়ের উপরে সবগুলো, এটা একটা ফাঁদ। উপরে সবগুলো নয়, এই ধরনের প্রশ্ন আসলে অনেকে মনে করেন ওই ঘ উত্তরই হবে, কিন্তু না, এখানে গ উত্তর হবে। অতএব বুঝে শুনে উত্তর করতে হবে। ঘয়ে উপরে সবগুলো বা কোনোটি নয় উত্তর থাকলেই সেটাতে বৃত্ত পূরণ করা যাবে না। তবে হ্যাঁ, 80% ক্ষেত্রেই ঘ উপরে সবগুলো বা কোনোটি নয় উত্তর কিন্তু সঠিক হয়। 22, ন্যূনতম কত বছর বয়সে একজন ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে? কোনো নির্দিষ্ট বয়স নাই। 118-তে আছে। বিবাদী সমন গ্রহণে অস্বীকৃতি জানালে সমনটি কি হিসেবে গণ্য হবে? যথাযথভাবে জারি হয়েছে মর্মে। নিল না, তারপরেও জারিকারক এসে বলবে, প্রসেস সার্ভার এসে বলবে যে হ্যাঁ, সঠিকভাবে জারি হয়েছে, তিনি গ্রহণ করেননি। সিআরপিসি এর 145 ধারায় বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে একজন ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেন, কি বিষয়ে সিদ্ধান্ত নেন? শুধু দখল বিষয়ে কথা বলার সুযোগ আছে 145, 144 এই ধারাগুলোতে। কোয়াসি সিভিল ম্যাটার্স এগুলো সাধারণত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে হয়, এডিএম কোর্টে হয়। এটা হবে আদেশ জারির সময় কে দখলে ছিল, অর্থাৎ এই কোর্ট সত্য বিষয়ে কথা বলতে পারে না, শুধু দখল বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন। পেনাল কোড এর 95 ধারায় কোন নীতিটি স্বীকৃত? এখানে দেখেন ট্রিফিউলস, এই শব্দের অর্থ কি? স্লাইড বা সামান্য তুচ্ছ কাজ। উত্তর হবে দ্য ল টেক্স নো অ্যাকাউন্ট অফ ট্রিফলস, অর্থাৎ
স্লাইড হার্ম যে কাজটা, ক্ষুদ্র তুচ্ছ কাজের জন্য মামলা চলবে না। কেউ বাসে যাতায়াত করতে লেগে আপনার পিঠে ধাক্কা লেগেছে, এটার জন্য মামলা চলবে না। হ্যাঁ, এটা 95 আছে। কোন আইনের অধীনে বাংলাদেশ বার কাউন্সিল গঠিত? এটা খুবই সহজ, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972। আপনারা দেখলে চিনতে পারবেন। সংক্ষিপ্ত বিচারে সর্বোচ্চ কত সময়ের কারাদণ্ড দেওয়া যায়? 2 বছর। খুবই সহজ, 262-তে আছে। পেনাল কোড অনুসারে এজ অফ কনসেন্ট এর বয়স কত? এটা উত্তর হবে 12। এটা উত্তর হবে 12। কেন? কারণ আপনি যখন সেকশন 90 পড়বেন, সেকশন 90-এর 3টা পার্ট আছে। সেকশন মূল আইন, আপনি যদি বিআর অ্যাক্টে চলে যান অথবা আপনি ওয়েবসাইটে চলে যান, তো সেকশন 90-র মানে প্রথমে একটা মূল আইন আছে, তারপরে মাঝখানে একটা আছে, তারপরে শেষে আছে এজ অফ কনসেন্ট। অর্থাৎ সম্মতি নিয়ে যে কাজ, সেটা অপরাধ হবে না। এখন সম্মতি দেওয়ার জন্য একটা মানুষের বয়স কত হতে হবে মিনিমাম? তো সেখানে 12 ইয়ার্স বলেছে, হ্যাঁ, 12 বছর। তাহলে উত্তর হবে 12 বছর মিনিমাম হতে হবে। সিআরপিসি এর 144 ধারায় প্রদত্ত আদেশ সর্বোচ্চ বলবৎ রাখা যাবে? খুবই সহজ প্রশ্ন, বারবার এই প্রশ্নটা রিপিট হয়। 2 মাস। আমার দুইটা নোট থেকে কমন, ফাউন্ডেশন নোট থেকে কমন, আবার এমসিকিউ ফাইনাল টাচ নোট থেকে কমন। লিমিটেশন একটা প্রথম তফসিলে তামাদের মেয়াদ উল্লেখ না থাকলে কজ অফ অ্যাকশন উদ্ভব হবার কত থেকে ড্যাশ বছরের মধ্যে মামলা করতে হবে? কি বলা হচ্ছে? মামলা। এটা মানে সবচেয়ে বেশিবার আসা একটি অনুচ্ছেদ 120। 120 অনুচ্ছেদে যেখানে মেয়াদ নেই সেখানে 6 বছর। আর পিটিশন যদি হতো, দরখাস্ত দাখিলের মেয়াদ না থাকলে 181 অনুসারে 3 বছর। যে ক্ষেত্রে অর্থদণ্ড সর্বোচ্চ সীমা উল্লেখ থাকে না, সেক্ষেত্রে অর্থদণ্ডের পরিমাণ কি? আনলিমিটেড এবং নট এক্সেসিভ। তার মানে অসীম কিন্তু মাত্রাতিরিক্ত না বা অত্যাধিক না। এটাও খুবই কমন একটি প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 31, রেজিস্ট্রিকৃত দলিল বাতিলের ডিক্রির অনুলিপি আদালত কর্তৃক কোথায়, কোন অফিসে প্রেরণের আদেশ দিতে হয়? উত্তর হবে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার অফিস। এখানে রেজিস্ট্রার অফিস না, সাব রেজিস্ট্রার অফিস, কারণ সাব রেজিস্ট্রার কি করেন? দলিল এর সার্টিফাইড কপি দিয়ে থাকেন। দলিল যে বাতিল হয়ে গেছে সেটা যদি ভলিউমে নোট নেওয়া হয়, তাহলে যে দলিল বাতিল হয়ে গেছে সেই দলিলের আর সার্টিফাইড কপি কে দিবে না? সাব রেজিস্ট্রার অফিসে দিবে না। তাহলে একটা দলিল যে আদালতের মাধ্যমে বাতিল হয়েছে সেটা তো সাব রেজিস্ট্রারকে জানাতে হবে। তাহলে বাতিল দলিলের সার্টিফাইড কপি নিয়ে মানুষ হয়রানিমূলক মামলা করবে বিবাদীর বিরুদ্ধে। নাবালক শরিকের অংশ সহ বাটোয়ারা মামলার আদালতে সিপিসি এর আদেশ 23 বিধি 3 অনুযায়ী আপোসনামা দাখিল করা হয়। এক্ষেত্রে কি উত্তর হবে? নাবালকের অভিভাবক যিনি, মানে নেক্সট ফ্রেন্ড, আদালতের অনুমতি ছাড়া আপোসনামায় স্বাক্ষর করতে পারবেন না। তার মানে যদি অনুমতি ছাড়া স্বাক্ষর করতে দেওয়া হয়, সেক্ষেত্রে নাবালকের সাথে প্রতারণা করা হতে পারে, ফ্রড করা হতে পারে। তো নাবালকের স্বার্থ এবং অধিকার রক্ষা করার জন্যই আদালত দেখবেন যে আসলে সঠিক ব্যক্তি স্বাক্ষর করছে কিনা এবং নাবালকের যে স্বার্থ সেটা রক্ষিত হচ্ছে কিনা, না নাবালকের স্বার্থকেও নিয়ে চলে যাচ্ছে প্রতারণামূলকভাবে। এই কারণেই এই আইনটা করা হয়েছে। কোন বক্তব্যটি সঠিক নয়? উত্তর হবে যে পুলিশ ডায়েরি, আসামি পুলিশ ডায়েরি বা কেস ডায়েরি তৈরি করে, সেটা আসামি সার্টিফাইড কপি পাবে না বা দেখতে পাবে না। তবে হ্যাঁ, আদালতে আমরা জেরার সময় এক পলক দেখার চেষ্টা করি, অনেক সময় দেখাই। এখন দেখতে পারবে না বলতে এটার কপি নিতে পারবে না, এটা বোঝানো হচ্ছে। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সিআরপিসি 403 ডাবল জিওপার্ডি নীতি এর বিরুদ্ধে যে নীতি, আমার ফাউন্ডেশন নোটে আপনারা পড়ে দেখবেন যে আমার ফাউন্ডেশন নোটে 403 ধারার কোন নীতি স্বীকৃত হয়েছে। এখানে দ্য রুল এগেনস্ট ডাবল জিওপার্ডি। তো আমি দেখেন বাংলায় লিখে রাখছি যে ডাবল জিওপার্ডি এর বিরুদ্ধে নীতি। হ্যাঁ, তো এটা ডাবল জিওপার্ডি 403 ধারায় আসলে ডাবল জিওপার্ডি শব্দের অর্থ কি? দোবারা সাজা, দোবারা সাজা দেওয়া যায় না। তাই মানে দোবারা সাজার বিরুদ্ধে নীতি। তাহলে রুল রুল এগেনস্ট ডাবল জিওপার্ডি। আমার ফাউন্ডেশন নোটে কিন্তু এই কথাটি স্পষ্টভাবে লেখা ছিল যে ডাবল জিওপার্ডি এর বিরুদ্ধে নীতি। ক এর বিরুদ্ধে 1,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে 30 দিনের কারাদণ্ডের আদেশ হয়। 15 দিন কারাদণ্ড ভোগের পর ক
500 টাকা পরিশোধ করে, এক্ষেত্রে পরবর্তী ফলাফল কি হবে দেখবেন আমার নোটে 69 ধারায়, ফাউন্ডেশন নোটে 69 ধারায় এ নিয়ে একটা কি করা আছে, ম্যাথ করে দেওয়া আছে। অনেকে ক্যালকুলেশন বুঝতে পারবে না, আমি 4টা 5টা বানিয়ে উদাহরণ দিয়ে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে উত্তর হবে ক, কারামুক্ত হবে এবং তাকে আর অর্থদণ্ড পরিশোধ করতে হবে না। কেন? 1000 টাকার মধ্যে উনি 500 টাকা দিতে চাচ্ছেন, তাহলে উনি 15 দিন খেটেছেন, মানে 500 টাকা মাফ, আনুপাতিক হারে মাফ হবে। হ্যাঁ, এবং 500 টাকা পরবর্তী 15 দিনের জন্য আর জেল খাটতে হবে না। যারা পরবর্তীতে পরীক্ষা দিবেন অবশ্যই আমার ফাউন্ডেশন নোট সংগ্রহ করবেন। আমার ফাউন্ডেশন নোট থেকে 90+ প্রশ্ন কমন থাকে প্রায় প্রতিবারই। সাক্ষীর 161 ধারার জবানবন্দি ব্যবহার করা যেতে পারে। উত্তর হবে ক, উক্ত সাক্ষীর বক্তব্যের বৈপরীত্য দেখানোর জন্য। এটাও আমার কিন্তু ফাউন্ডেশন নোটে আছে। এরপর আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যে আমার নোটের কোথায় থেকে কয়টি কমন আছে এটা বোঝানোর জন্য। কেউ যদি এটা আগ্রহ প্রকাশ করেন যে আমার নোট থেকে কয়টি কমন এসেছে সেটা প্রমাণ সহ দেখান, তাহলে এই টাইপেরও একটি ভিডিও আমি নিয়ে আসবো, আপনারা যদি কমেন্ট করেন। লিমিটেশন অ্যাক্টের 5 ধারার বিলম্ব মার্জনার জন্য আবেদন মঞ্জুর করা আদালতের জন্য কি? এটা অবশ্যই বিবেচনামূলক, ডিসক্রিশনারি পাওয়ার। পেনাল কোড অনুসারে মানহানির সর্বোচ্চ শাস্তি কত? মানহানির সর্বোচ্চ শাস্তি হচ্ছে, মানহানি সংক্রান্ত যতই প্রশ্ন আসুক, 3টা সেকশন আছে, 3টাতেই 2 বছর বিনাশ্রম কারাদণ্ড, একই সাজা। মানে একেবারে মানহানি নিয়ে সাজার প্রশ্ন আসলে আপনি 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড লিখে দিবেন। আমার নোটে আবার, ফাউন্ডেশন নোটে বিনাশ্রমটা কিন্তু আমি হাইলাইট করে দিয়েছি যেন আপনাদের ভুল না হয়। দেখেন, এখানে সশ্রমও আছে 2 বছরের, কিন্তু হবে বিনাশ্রম। বিচারিক আদালত কারাদণ্ড দেশ দেওয়ার পর আসামিকে ক্ষেত্র বিশেষে জামিন দিতে পারে যদি কারণাদেশ অনধিক ড্যাশ হয়। তাহলে যেদিনকে রায় হলো সেই দিনকেই আপনাকে জামিন নিতে হবে 426 ধারায় দরখাস্ত দিয়ে। কিন্তু রায়ে যে কনভিকশন বা কারাদণ্ড সেটা 1 বছরের অধিক হওয়া যাবে না, অনধিক 1 বছর, ম্যাক্সিমাম 1 বছর। ক, ক্ষয়ের জমি কেনার উদ্দেশ্যে টাকা গ্রহণ করে অসৎভাবে নিজের কাজে ব্যবহার করে। খুবই সহজ প্রশ্ন। ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট মানে বিশ্বাসভঙ্গ, 406 ধারায় সংজ্ঞা আছে, 405-এর সংজ্ঞা আছে, 406-এ শাস্তি আছে পেনাল কোডের। 5 জন ব্যক্তি কর্তৃক ব্যাংক ডাকাতির সময় ক্যাশিয়ার বাধা দিলে, এই যে ব্যাংক ডাকাতি নিয়ে কিন্তু আমার মডেল টেস্ট 2-তে কিন্তু আমি মোটামুটি এটার সিমিলার একটা প্রশ্ন করেছিলাম। আপনারা এটা পড়ে অন্তত পরীক্ষার হলে আমার স্টুডেন্টরা কি মজা পেয়েছেন। এবং টপ 300 MCQ এর মধ্যেও কিন্তু এই প্রশ্ন ছিল, হুবহু মিলেনি কিন্তু এটার মতোই কাছাকাছি। ডাকাতদের একজন তাকে গুলি করে হত্যা করে, এক্ষেত্রে খুনের দায় কার ওপর বর্তাবে? 496 ধারা অনেকটা 34 ধারা মতন, মানে জয়েন্ট লাইবিলিটি আছে, সবার দায় সমান। যেই খুন করুক না কেন, দলে যাই যাই থাকবে সবার প্রত্যেকের দায় সমান হবে, তাহলে প্রত্যেকের উপরে। 496 ধারাতে চার্জ গঠন হবে, এখানে 34 ধারার দরকার হবে না, 302 ধারারও দরকার হবে না। তার মানে 396 ধারা মানে কি, 34 ধারা এবং 302 ধারার কম্বাইন্ড একটা বিষয়। এখানে আবার 395 ধারাও এর মধ্যে যুক্ত হবে ডাকাতির শাস্তির জন্য। একটি ফৌজদারি মামলা বিচারের সর্বশেষ কোন পর্যায়ে অভিযোগ সংশোধন করা যায়? রায় যতক্ষণ না প্রচার হচ্ছে, রায় ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত করা যাবে, অর্থাৎ রায় ঘোষণার পূর্ব পর্যন্ত। যেদিনকে রায় ঘোষণার ডেট আছে সেই দিনও করা যাবে। রায় ঘোষণা না দিয়ে চার্জ পরিবর্তন করে আদালত পরবর্তী ধার্য তারিখে কি করতে পারবেন, রায় দিতে পারবেন, অথবা সেই দিনই চার্জ পরিবর্তন করে ইনস্ট্যান্টলি রায় দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এসআর অ্যাক্টের 6 ধারায় সংজ্ঞায়িত হয়েছে কি? প্রিভেন্টিভ রিলিফ। খুবই কমন প্রশ্ন, রিপিটেড কোশ্চেন। আমার ফাউন্ডেশন নোটে কিন্তু ইংলিশটাও সুন্দর করে দেওয়া আছে। নিচের কোন আদেশটি ডিক্রি হিসেবে গণ্য হবে? এটাও খুবই কমন প্রশ্ন। এটা হচ্ছে আরজি খারিজের আদেশ। 2 ধারা থেকে, 2-এর 2, 2-এর 2 আর 2-এর 12, 2-এর 2, 2-এর 12, এই 2টা জায়গা থেকে বারবার প্রশ্ন আছে। 2-এর 12-তে কি আছে? 2-এর 12-তে আছে হচ্ছে অন্তর্বর্তীকালীন মুনাফা, মিন প্রফিট। এই 2টা ডেফিনেশন খুবই গুরুত্বপূর্ণ। এসআর অ্যাক্ট এর 56 ধারা অনুযায়ী কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না? 11টি ক্ষেত্রে করা যায় না। তার মধ্যে হচ্ছে একটি ক, যেখানে মামলার বিষয়বস্তুতে আবেদনকারী কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। এটাকে কি বলা হয়? লুকাস স্ট্যান্ডি।
কোনো মামলায় যদি কোনো ব্যক্তির লুকাস স্ট্যান্ডি না থাকে, সে মামলা ফেল করবে, সরাসরি ফেল করতে পারে, দরখাস্ত হলে তো আগেই ফেল করবে। তাহলে এটাকে বলে লুকাস স্ট্যান্ডি। আমার দেখেন যে ব্যক্তিগত স্বার্থ বা নিজের কোনো স্বার্থ নাই, এটা কিন্তু আমার মডেল টেস্টে ছিল এবং টপ 300 এমসিকিউ ছিল। দেওয়ানি মামলায় ভুল প্রতিকার পাওয়া চাওয়ার বাদী অন্য প্রতিকার পেতে পারে মর্মে প্রমাণিত হলে আদালত অবশ্যই যে প্রকৃত প্রতিকার সেটা দিবেন। উত্তর হবে গ, এটা দেওয়া উচিত এবং এটাই আইন সাথে সাথে আছে। সিআরপিসি এর 167 ক বা 167 এ ধারায় কি সম্পর্কে বলা হয়েছে? শোন অ্যারেস্ট বা গ্রেপ্তার দেখানো। আমার ফাউন্ডেশন নোটে কি দেওয়া আছে? গ্রেপ্তার দেখানো, এবং ফাইনাল টাচ নোটে শোন অ্যারেস্টই আছে। এটা রিসেন্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা হয়েছে। কোন ব্যক্তি অন্য কোনো ব্যক্তির পরিচয় ধারণ করে প্রতারণা করলে অপরাধটিকে কি বলা হবে? ছদ্মবেশে প্রতারণা। অন্য ব্যক্তির, আমার নাম শহীদুল্লাহ, আমি যদি এখন অন্য কেউ সাজি, হ্যাঁ, আমার বাবার মতো করে দাড়ি লাগিয়ে যদি আমি, আমার বাবার নাম মোহাম্মদ আফজাল আলী, আফজাল আলী সে যে আমার বাবার মতো করে কথা বলে, আমার বাবার কণ্ঠ আমার কণ্ঠ মিল আছে, তাহলে কি হবে? এটা ছদ্মবেশ ধারণ করা হবে। মানে অন্যের বেশ ধারণ করাকেই তো ছদ্মবেশ বলে, আপনারা জানেন। যেটাকে চিটিং বাই পার্সোনেশন, ইংরেজিতে ছদ্মবেশে প্রতারণা। 416 ধারায় সংজ্ঞা আছে, 419-এ আছে সাজা। এটা আমার ফাউন্ডেশন নোটে অবশ্যই সুন্দর করেই দেওয়া আছে। একটি ফৌজদারি মামলার প্রসিডিং কখন শুরু হয়? যখন এফআইআর লঞ্চ করা হয় তখন প্রাথমিক তথ্য বিবরণী অর্থাৎ এফআইআর নথিভুক্ত হলে, যেটাকে এফআইআর লঞ্চ বলে। কেস ল থেকে আসছে এগুলো, 154 এবং কেস ল থেকে উত্তর করতে হবে। প্রসেস ইস্যু হলে কি হবে? সরি, এগুলো আহ, এই 49 নম্বর প্রশ্নের ব্যাখ্যা, অনেক বড় ব্যাখ্যা দেওয়া আছে। 50, কোন ক্ষেত্রে তামাদির মেয়াদ সর্বনিম্ন? তামাদির মেয়াদ সর্বনিম্ন হচ্ছে চুক্তি সম্পাদনের মামলা 113 অনুচ্ছেদ অনুসারে 1 বছর। আর এখানে স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, এটা হচ্ছে 8 ধারা, 12 বছর। অনেকে 9 ধারায় 3 মাস মনে করে এটা উত্তর করতে পারেন, তো সাবধান হবেন। এখানে পুনরুদ্ধার কথাটা আছে, হ্যাঁ, পুনরুদ্ধার মানে 8 ধারা, আর দখল উদ্ধার মানে 9 ধারা, মনে রাখবেন। আমার স্টুডেন্টদের সমস্যা হওয়ার কথা না, ফাউন্ডেশন নোটে ক্লিয়ার ভাবে দেওয়া আছে। 51, খালাসের রায়ের বিরুদ্ধে নালিশকারী কর্তৃক আপিল দায়েরের তামাদের মেয়াদ কতদিন? উত্তর হবে 60 দিন, খ। যে সকল অপরাধ করার চেষ্টার জন্য পেনাল কোড কোনো সুনির্দিষ্ট বিধান নেই, সে সকল অপরাধের চেষ্টার জন্য কারাদণ্ডের সর্বোচ্চ মেয়াদ কত? 511 ধারা থেকে প্রশ্ন আসছে এটা। এখানে 511 ধারা আমার ফাউন্ডেশন নোটে দেখেন, অর্ধেক, মূল অপরাধের অর্ধেক, যাবজ্জীবন বা মূল অপরাধের অর্ধেক। যেহেতু এখানে যাবজ্জীবন নাই, তাই মূল অপরাধের অর্ধেক কথাটাই লিখতে হবে। পেনাল কোড এর 304 বা 304 ক ধারায় শাস্তিযোগ্য অপরাধ হলো কি? অবহেলা, নেগলিজেন্স, অবহেলাজনিত নরহত্যা। অভিযোগ গঠনের শুনানির সময় কোনটি বিবেচনায় নেওয়া যায় না? এটাও খুবই কমন প্রশ্ন, এবং লিখিতের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আসামির দাখিলকৃত দলিলাদি, অর্থাৎ বাদী পক্ষ বা প্রসিকিউশন পক্ষ কর্তৃক দাখলীয় রেকর্ডে কি কি আছে মামলার, সেগুলোর উপর ভিত্তি করেই কিন্তু কি করতে হবে? ডিসচার্জ দিবেন এবং চার্জ শুনানি করবেন। দেওয়ানি মামলা চলমান অবস্থায় বিবাদী নালিশি সম্পত্তি হস্তান্তরের উদ্যোগ নিচ্ছে, রায় পূর্বে ক্রোক করতে হবে, অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট। তাহলে রায় ঘোষণার পূর্বে সম্পত্তি ক্রোক করার দরখাস্ত করতে হবে। আদেশ 38-এ আছে। একটি আপিল দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনার বাদ যাবে, কি বাদ যাবে? 12-তে আছে, খুব সুন্দর সহজ। রায় ও ডিক্রি জাবেদা নকল পেতে ব্যয়িত সময়। খালাসের আদেশের বিরুদ্ধে সরকার আপিল না করলে এজাহারকারী ওই আদেশের বিরুদ্ধে কি করতে পারে? সাধারণত সরকারেরই আপিল করার একমাত্র কি আছে? অধিকার আছে। তাই সরকার আপিল না করলে যিনি নালিশকারী বা এজাহারকারী, মানে মামলার ভিকটিম বা বাদী, তিনি কি করতে পারবেন? রিভিশন করতে পারবেন। এটা 417-তে এবং 435 ধারা, 439, 439 ক, এই সবগুলো মিলে কম্বাইন্ড ভাবে উত্তর করতে হবে। এই প্রশ্নটা আসলে একটু কি ক্রিটিক্যাল আছে। কোন ব্যক্তিকে তার আইনসম্মত অধিকার থাকা সত্ত্বেও
কোন নির্দিষ্ট দিকে যেতে ইচ্ছাকৃতভাবে কি আছে, বাধা, বাধা মানে কি, রেস্ট্রেন্ট করা, রংফুল রেস্ট্রেন্ট। আর আটক মানে কনফাইনমেন্ট। আমার ফাউন্ডেশন ওটা খুব সুন্দরভাবে আছে, বাংলা ইংলিশ উভয় আছে। সরকারের বিরুদ্ধে দখলজনিত সত্ত্বের দাবি প্রতিষ্ঠায় বাদীকে কত বছরের নিরবচ্ছিন্ন দখল প্রমাণ করতে হবে? এটা হবে হচ্ছে 60 বছর। এটা মজার বিষয়, 25 সালে যে 25 এপ্রিল পরীক্ষা হলো, মানে লাস্ট যে এমসিকিউ পরীক্ষা সেটাতেও ছিল এটা, এবং এটাও দিয়েছে, মানে এই প্রশ্নটা হুবহু রিপিট করেছে পরপর দুইবার। 25 সালেও দিল, 26 সালেও দিল, 60 বছর। বেসরকারি হলে 20 বছর, সরকারি হলে 60 বছর। আরেকটা ইন্টারেস্টিং ম্যাটার দেখেন, এখানে কিন্তু 20 বছর অপশনেই নেই, মানে 60 বছর কারো এটা ভুল হওয়ার সম্ভাবনা নেই। এই প্রশ্ন যে ভুল করবে তার মতো আহাম্মক কেউ নাই। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা প্রযোজ্য হবে যখন, উত্তর হবে ঘ, পূর্বের মামলার উপর উত্থাপন করা উচিত ছিল কিন্তু তা করা হয়নি এমন বিষয় পরে উত্থাপন করা হলে। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা বলতে কি, আগের মামলার বিষয় পরের মামলা নিয়ে যাওয়া, সিঁড়ির মতন। কোন মোকদ্দমা দায়েরের জন্য কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই? এটার উত্তর হবে বন্টনের মোকদ্দমা। বন্টনের মোকদ্দমা দায়েরের জন্য সুনির্দিষ্ট কি নাই? সবগুলোর ক্ষেত্রে আছে। সত্য ঘোষণার ক্ষেত্রে, মানে এখানে সত্য ঘোষণার ক্ষেত্রে 6 বছর আছে, কিন্তু বন্টনের ক্ষেত্রে মেয়াদ নাই। বন্টনের মামলা তামাদি মেয়াদ পার হয়ে গেলেও আমরা যে কোনো সময় করতে পারি, কারণ মেয়াদই নাই। যখন অস্বীকার করলো তখন আমরা নতুন করে অস্বীকারের তারিখ দিয়ে দিলে হয়ে যায়। মানে এখানে তামাদের মেয়াদ বাইপাস করার সুযোগ আছে বন্টন বা পার্টিশন শুটে, বা বাটোয়ারা মামলা যেটাকে বলা হয়। এভিডেন্স অ্যাক্টের 30 ধারা অনুযায়ী কখন আদালত একজন আসামির দোষ স্বীকারোক্তি অপর আসামির বিরুদ্ধে বিবেচনায় নিতে পারে? যখন সহ আসামি হয়, অর্থাৎ একই মামলায় উভয়ই আসামি হয়, যখন তারা একই অপরাধে একই সাথে বিচারের সম্মুখীন, মানে চোরে চোরে মাস্তুতো ভাই। বিচারাধীন মামলার নালিশি ভূমি বিবাদী তৃতীয় ব্যক্তির নিকট হস্তান্তর করার পর বাদী ডিক্রি লাভ করলে উক্ত তৃতীয় ব্যক্তির অবস্থান কি হবে? উত্তর হবে খ, তিনি ডিক্রির অধীনে থাকবেন। তৃতীয় ব্যক্তির কাছে গেলে সম্পত্তি তো চলে গেছে, দেখবেন এখানে এটা 43 ধারা থেকে আসছে। 43 ধারাতে স্পষ্ট বলা হয়েছে, এছাড়া একটা 43 ধারাতেও আছে, এবং যে ঘোষণামূলক মামলায় যদি সত্যের সাথে দাবিরত ব্যক্তি আহ, সেটা পাই, তখন তার উপরও বর্তাবে। এছাড়াও আপনি অন্যান্য যে সিপিসি আছে, আদেশ 21, বিধি 97 থেকে 101, এগুলোতে কিন্তু এই বিষয়গুলো স্পষ্টভাবে বলা হয়েছে। আবার ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের 52 ধারাতেও কিন্তু এটা আছে। এটা একটা ডক্ট্রিন, ডক্ট্রিন অফ লিস পেন্ডেন্স, অর্থাৎ মোকদ্দমা চলাকালীন হস্তান্তরের যে নীতি সেটা বলা হচ্ছে এখানে। পেনাল কোডের 11 ধারা অনুযায়ী ব্যক্তি বা পার্সন শব্দের পরিধির মধ্যে অন্তর্ভুক্ত হবে কি? পার্সন বলতে কি, সবগুলো উপরের। কোম্পানি বা সমিতি পার্সন, এগুলো কি আর্টিফিশিয়াল পার্সন বা লিগ্যাল পার্সন বলা হয়। আহ, ব্যক্তি সংঘ বা বডি অফ পার্সন, ইনকর্পোরেশন যেটাকে বলা হয়। এবং জীবিত মানুষ মানে ন্যাচারাল পার্সন, আমি আপনি সবাই। তো সবগুলো হবে উত্তর। 11 ধারায় সংজ্ঞা দেওয়া হয়েছে। গতবার দেখবেন 40 ধারায় সংজ্ঞা দেওয়া হলো অপরাধ কাকে বলে, 25 সালের প্রশ্নে। এবার 11 ধারায় পার্সনের সংজ্ঞা দেওয়া হচ্ছে, এরপরে হয়তো বা জীবন, মৃত্যু, এগুলো নিয়ে সংজ্ঞা দেওয়া হতে পারে। তার মানে এই দ্বিতীয় যে, এটা দ্বিতীয় অধ্যায়, এক্সপ্লেনেশন, এই অধ্যায়েরও কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের পড়তে হবে। রিসিভার নিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় কোনটি? যদি প্রয়োজন হয়, সুবিধাজনক হয়, বিষয়টি ন্যায়সঙ্গত এবং পক্ষদের জন্য সুবিধাজনক কিনা সেটা দেখবেন আদালত, তারপরে রিসিভার নিয়োগ করবেন। ক, তার স্ত্রী খকে হত্যার অভিপ্রায়, এই যে হত্যার অভিপ্রায়, তার মানে এখানে 302 ধারা প্রথমে চলে আসলো, হত্যার অভিপ্রায়। আচ্ছা, এখানে কিন্তু ঝগড়া নাই, কিচ্ছু নাই। যদি ঝগড়া থাকতো, যে রাগ করে তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল, তাহলে ব্যতিক্রমের মধ্যে পড়তো 300 ধারার, কিন্তু ব্যতিক্রম তো নাই। একটি বর্ষা, ধারালো বর্ষা নিক্ষেপ করে এবং বর্ষাটির লক্ষ্যচ্যুত হয়ে তাদের নবজাতক শিশুকে আঘাত করে। যদি তার স্ত্রীকে আঘাত করতো 302 ধারা ডিরেক্ট হতো। একজনকে খুন করতে গিয়ে আরেকজনকে আঘাত লাগলে এবং তিনি মারা গেলে এটা হবে 301 ধারা। এতে শিশুটির মৃত্যু হয়। কি ধরনের অপরাধ করেছে? এটা অবশ্যই খুন। স্ত্রী খুন হোক আর শিশু খুন হোক, বা আশেপাশে কেউ যদি থাকে সে খুন হলেও
এটা অবশ্যই খুন, যেই মারা যাক না কেন। একটি দখল পুনরুদ্ধারের মামলায় রায় ঘোষণার তারিখে এক নম্বর বাদী মৃত্যুবরণ করে। এই পরিস্থিতিতে কোনটি সঠিক? এখানে মামলার কিন্তু বিচার শেষ, রায় ঘোষণার দিন আর বাকি আছে, তার মানে আর বাদী বিবাদী কাউকে লাগবে না। কেউ কেউ যদি আদালতে উপস্থিত না থাকে কোনো সমস্যা নেই, সবাই যদি এই মামলার খোঁজ খবরও না নেয় তাও কিন্তু সমস্যা নেই, আদালতের রায় দিতে আর সমস্যা নেই, কারণ মামলার জেরা জবানবন্দি সব প্রসিডিং কমপ্লিট হয়ে গেছে। উত্তর হবে গ, কোনো কায়েমোকাম, এটাকে অনেক সময় কায়েম মোকাম বা কায়মোকাম বা সাবস্টিটিউশন বলা হয়, পক্ষভুক্তি যেটাকে বলে। কাইমোকাম শব্দটা কিন্তু আমি বারবার প্রশ্নে নিয়ে আসছি আপনাদের মডেল টেস্টে। তো কাইমোকাম মানে পক্ষভুক্ত করা, এটা কিন্তু ব্যবহার হয়ে গেছে। তো আমার ভালো লাগছে যে আমার নোটে যে শব্দগুলো আমি ব্যবহার করছি, বিশেষ করে আদালতের প্র্যাকটিক্যাল শব্দ, সেগুলো কিন্তু প্রশ্নে চলে আসছে, আপনাদের নলেজও বাড়ছে প্র্যাকটিক্যাল। আমি যেহেতু বেসিক্যালি সিভিল প্র্যাকটিস বেশি করি, তাই এই বিষয়গুলো একটু ভালোভাবে জানি। তবে ক্রিমিনাল প্র্যাকটিসই কিন্তু আমি আগে বেশি করতাম। ধীরে ধীরে ক্রিমিনাল প্র্যাকটিসের থেকে সিভিল প্র্যাকটিস বেশি ভালো লাগছে। তবে দুইটা প্র্যাকটিসই ধরে রাখার পরিকল্পনা আছে। তো পক্ষভুক্ত বা কায়মোকাম ছাড়াই রায় ঘোষণা করা যাবে, যেন এক নম্বর বাদী মৃত্যুবরণের পূর্বেই রায় ঘোষণা করা হয়েছে এইভাবে। ফৌজদারি মামলায় আসামি কোন পর্যায়ে অব্যাহতির প্রার্থনা করতে পারবে? চার শুনানির সময়, অর্থাৎ ডিসচার্জের প্রার্থনা, চার শুনানি হচ্ছে ডিসচার্জের প্রার্থনা করবে। ম্যাজিস্ট্রেট কোর্টে 141 ক, আর দায়রা জজে 265 গ। দেওয়ানি আদালতের অন্তর্নিহিত ক্ষমতার মূল উদ্দেশ্য কি? উত্তর হবে খ, ন্যায় বিচার নিশ্চিত করা এবং আদালতের প্রক্রিয়ার অপব্যবহার রোধ করা, অর্থাৎ টু ডু জাস্টিস অ্যান্ড নট টু ডু ইনজাস্টিস, এই ধরনের একটা শব্দ আছে 151 ধারায়। একজন আইনজীবী তার মক্কেলের সাথে হওয়া পেশাগত যোগাযোগ প্রকাশ করতে পারবে না ড্যাশ, বিষয়টি কি নামে পরিচিত? এটা হচ্ছে প্রিভিলেজড কমিউনিকেশন নামে পরিচিত। সুরক্ষিত যোগাযোগ, আমাদের কাছে বিশ্বাস করে একজন কোনো কিছু বলে, তারপর মনোবিজ্ঞানীদের কাছে কেউ চিকিৎসা নিতে গেলে কিছু বললে সেটা কিন্তু প্রকাশ করে না পাবলিকের কাছে। এটা 126 ধারায় আছে, এভিডেন্স অ্যাক্টের। এভিডেন্স অ্যাক্টের 41 ধারায় কোন ধরনের অনুমানের কথা বলা হয়েছে? 41 ধারায় কি বলা হয়েছে? কনক্লুসিভ প্রুফ, মানে জাজমেন্ট, একটা জাজমেন্ট, সেটা অবশ্যই কনক্লুসিভ প্রুফ। পূর্বের মামলার জাজমেন্ট, পরের মামলায় কনক্লুসিভ প্রুফ। নৈতিক স্খলনজনিত কারণে সরকারি চাকরিতে চাকরিচ্যুত, শুধু চাকরিচ্যুত হয়েছে, ডিসমিস হয়েছে, কনভিকশন হয়নি, তাহলে 2 বছর। বিনাশ্রম কারাদণ্ড সর্বোচ্চ সশ্রম হবে, এটা কোথায় আছে? 53-র ব্যাখ্যায় আছে, আমার ফাউন্ডেশন নোট, ফাইনাল টাচ নোট, সবগুলোতেই আছে। ইভেন আমার মডেল টেস্টে আমি এটা করিয়েছি, খুবই কমন একটা প্রশ্ন। সিপিসি এর আদেশ 18 বিধি 4 ক অনুসারে সাক্ষ্যের জবানবন্দি কিভাবে করা যাবে? হলফনামার মাধ্যমে, এটা রিসেন্ট অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, এটা 26 ধারাতেও যুক্ত করা হয়েছে, আবার আদেশ 18-র বিধি 4 কতেও আছে, 26-এও আছে, এভিডেভিটের মাধ্যমে। এক কথায় এভিডেভিটের বাংলা কি? হলফনামা, শপথনামা, এগুলো। এখন এভিডেভিটের ইংরেজি এভিডেভিট, কিন্তু এর বাংলা হলফনামা, কেউ যদি না জানে তাহলে ভুল হতে পারে। এটা রিসেন্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছে। মৃত্যুকালীন ঘোষণা বা ডাইন ডিক্লারেশন সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? উত্তর হবে এটি শুধুমাত্র পুলিশ বা ম্যাজিস্ট্রেটের নিকট গ্রহণযোগ্য। একজন মানুষ মারা যাচ্ছে, তিনি যার কাছে যা বলে যাবেন সেটাই ডাইন ডিক্লারেশন। তার মানে সেটা লিখিত হতে পারে, মৌখিক হতে পারে, কোনো চিহ্নের মাধ্যমে হতে পারে, ইঙ্গিতের মাধ্যমে হতে পারে, ভিডিওর মাধ্যমে হতে পারে, অডিওর মাধ্যমে হতে পারে, ছবি আঁকিয়ে হতে পারে, এবং যে কোনো ব্যক্তির কাছে প্রদান করা যেতে পারে। এবং এটা বিবৃতি দানকারী ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হবে। এখানে শেষে দেখেন যে সঠিক নয় বলা হয়েছে, তাই উত্তর ঘ। 15 বছর বয়সী ব্যক্তির সম্পত্তি বেআইনিভাবে দখল করা হয়, সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর মামলা দায়ের করতে পারবে। এখানে নাবালক থেকে সাবালক হতে হবে তখন থেকে, তার মানে প্রাপ্তবয়স্ক হওয়ার দিন থেকে। খুবই কমন প্রশ্ন, 6 ধারায় লিগ্যাল ডিজেবিলিটি থেকে আসছে। যথাযথ হেফাজতকারীর কাছ থেকে উত্থাপিত 30 বছর পুরনো দলিল সম্পর্কে অনুমান সম্পর্কে কোনটি সঠিক? আদালত এটা ধরে নিবে যে দলিলটি যথাযথভাবে সম্পাদিত হয়েছে, এটা মে প্রিজুম করবেন। মে প্রিজুম মানেও যথাযথভাবে সম্পাদিত হয়েছে বলে ধরে নিতে পারেন। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ হলে বাদী কি?
ক্ষতিপূরণের জন্য আর আলাদা দ্বিতীয় মামলা করতে পারবে না, রেস জুডিকাটাতে বাড়িতে হবে। কোন রায়, কোন কোন জাল দলিল আদালতে সাক্ষ্য হিসেবে উত্থাপিত হলে, তাহলে আদালতে যেহেতু সাবমিট করা হয়েছে এই জাল দলিলটা, আপনি আমি চাইলে তো আর আদালত দিবে না, তাহলে এটা আদালতের এখতিয়ারে চলে গেছে। তাই এখানে সংশ্লিষ্ট আদালত বা তার ঊর্ধ্বতন আদালত কি করবেন, জালিয়াতির বিরুদ্ধে নালিশ দায়ের করতে পারবেন। সিপিসি এর 24 ধারায় মোকদ্দমা স্থানান্তরের বা বদলির বা ট্রান্সফারের সাধারণ ক্ষমতা দেওয়া হয়েছে কাকে? এই 24 ধারায় দেখেন আমার ফাউন্ডেশন খুব সুন্দরভাবে জেলা জজ ও দায়রা জজ কথাটা, জেলা জজ ও হাইকোর্ট বিভাগ লিখা আছে। উত্তর ঘ, জেলা জজ ও হাইকোর্ট বিভাগকে। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করার জন্য বিরুদ্ধ পক্ষ কোন পদ্ধতি ব্যবহার করে থাকে? সাধারণত ওপরে সবগুলো কোন, জেরার সময় অন্য কোনো ব্যক্তিকে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করে, তারপরে সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার জন্য ঘুষ দেওয়া হয়েছে তা প্রমাণ করে, সাক্ষীর পূর্ববর্তী বিবৃতির সাথে অসঙ্গতি প্রমাণ করে, জেরার সময়। এই উপরে সবগুলো হবে উত্তর, উত্তর হবে ঘ। ক, খ ও গ একটি রেস্তোরাঁয় বসে ঘকে হত্যার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঘকে কিভাবে হত্যা করা হবে সে বিষয়ে একমত না হয়ে তারা রেস্তোরাঁ ত্যাগ করে। তার মানে অলরেডি কিন্তু তাদের কি ষড়যন্ত্র হয়ে গেছে। ষড়যন্ত্র অনুসারে কাজ করুক আর না করুক সেটা অবশ্যই অপরাধমূলক ষড়যন্ত্র। উত্তর হবে খ। এভিডেন্স অ্যাক্ট অনুসারে একজন ব্যক্তি কতদিন ধরে নিখোঁজ থাকলে, 7 বছর ধরে নিখোঁজ থাকলে তাকে মৃত ধরা হবে? নিচের কোন উক্তিটি সঠিক নয়? উত্তর হবে অনধিক 2 বছর কারাদণ্ড হলে এরূপ সব অপরাধ অআমলযোগ্য, মানে নন কগনিজেবল। এটা আসলে সঠিক না। মানে নন কগনিজেবল বোঝার জন্য আসলে কোনো পদ্ধতি নাই, তবে একটা আমি আমার স্টুডেন্টকে টেকনিক শেখাই যে যেগুলো ছোট মামলা আহ, সেগুলোকে আমরা সাধারণত নন কগনিজেবলস মনে করব, আর যেগুলো বড় মামলা সেগুলো কগনিজেবলস। তবে এটাও 100% সঠিক নয়। ঠিক আছে, তাই উত্তর হবে ক, আর সবগুলোই সঠিক। ডাকাতির সাথে খুনের অপরাধে সর্বনিম্ন নিজের কোন শাস্তি দেওয়া যেতে পারে? 396 ধারায় দুইটি প্রশ্ন আসছে। 396 ধারা থেকে 2025 সালে প্রশ্ন আসছিল, অনেকেই 325 সালে প্রশ্ন আসছে বলে 396 ধারা পড়েনি, কিন্তু 396 ধারা থেকে দুইটা প্রশ্ন, চিন্তা করা যায়। এখানে বলা হচ্ছে সর্বনিম্ন, সর্বোচ্চ তো মৃত্যুদণ্ড, কিন্তু সর্বনিম্ন 10 বছর। এখানে সাদার কথা বলা হয়েছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর সশ্রম কারাদণ্ড, সেই সাথে অবশ্যই অর্থদণ্ড। তাহলে এখানে অনেকেই কি এখানে সর্বনিম্ন, সর্বোচ্চ, অনধিক, অনন্য এই শব্দগুলো দেখতে হবে, এই শব্দের ফাঁদে পড়া যাবে না। বাংলাদেশ বার কাউন্সিলের আদেশের বিরুদ্ধে আপিলের ফোরাম কোনটি? ফোরাম মানে আদালত। আমি একটু আগে বললাম আরেকটি প্রশ্নে, এটা হবে হাইকোর্টে। খুবই সহজ একটি প্রশ্ন, কমন প্রশ্ন। খ, 36 অনুচ্ছেদে আছে। ক, বিশেষজ্ঞ হিসেবে আদালতে মতামত প্রদান করলো এবং অন্য একজন বিশেষজ্ঞ খ একই বিষয়ে ভিন্ন মতামত প্রদর্শন করলো, তাহলে খ এর মতামত কি প্রাসঙ্গিক হবে না? ক যদি বিশেষজ্ঞ হয়, বিশেষজ্ঞের মতামত অবশ্যই প্রাসঙ্গিক। খ তো বিশেষজ্ঞ, তাহলে তার মতামত প্রাসঙ্গিক। তাহলে উত্তর হবে ক, প্রাসঙ্গিক। মানে কাউন্টার বক্তব্য আসছে বলে যে প্রাসঙ্গিক হবে না তা না। সিআরপিসি এর 173(1) ধারা অনুসারে পুলিশ রিপোর্ট দাখিলের পর কি করা যায়? এই পুনরায় আর তদন্ত করা যায় না, অধিকতর তদন্ত করা যায়, যেটাকে বলে ফার্দার ইনভেস্টিগেশন। রি ইনভেস্টিগেশন বলে কোনো শব্দই নাই। একটি মামলায় সর্বোচ্চ কতজন সাক্ষী আনা যাবে? এটাও কিন্তু খুবই খুবই কমন। 134 ধারা, এটাও 25 সালে আসলে এবারও দিয়েছে। সুনির্দিষ্ট কোনো সংখ্যা নেই, নো পার্টিকুলার নাম্বার অফ উইটনেস। এক্সপার্টের ডিগ্রি বাতিলের আবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় কোনটি? উত্তর হবে ঘ, বিবাদের অনুপস্থিতির যথার্থ কারণ ছিল না, তাকে সমন দিয়ে দেওয়া হয়েছে কিনা। সমন যদি ঠিকভাবে জারি না হয় সেই ক্ষেত্রে কিন্তু তিনি অ্যাডভান্টেজ পাবেন, নাহলে কিন্তু অ্যাডভান্টেজ পাবেন না। লিমিটেশন অ্যাক্টের সার্বিক দর্শনের সঙ্গে কোন বক্তব্যটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আপনি ঘুমাই থাকলে হবে না, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, এটাই বোঝানো হচ্ছে। তাহলে কি, নিজ নিজ অধিকার রক্ষায় অযৌক্তিক নিষ্ক্রিয়তা, নিষ্ক্রিয়তা মানে ঘুমিয়ে থাকা, নিরুৎসাহিত করা হয়েছে। তার মানে আপনার অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। আপনার বিরুদ্ধে কেউ অন্যায় করছে, আপনার বিরুদ্ধে আপনার অধিকারকে খর্ব করছে, আপনাকে মামলা দ্রুত করতে হবে। দীর্ঘদিন ধরে যদি বসে থাকেন তামা দিতে বাড়িতে হবে।
এটাই হচ্ছে বিষয়। সাক্ষীকে কি অশালীন প্রশ্ন করা যাবে? উত্তর হবে কোনো কোনো ক্ষেত্রে করা যাবে। ঠিক আছে। এখানে আদালতের অনুমতিও লাগবে না। আদালত যদি অনুমতি দিতে না চায় তাহলে আদালতকে বলতে হবে যে প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ এবং এই মামলার বিচার্য বিষয়ের সাথে কতটা রেলিভেন্ট, কতটা প্রাসঙ্গিক। বিশেষ করে রেপ মামলায়, হ্যাঁ, ধর্ষণের মামলায় এই ধরনের সেনসিটিভ এবং অশালীন প্রশ্ন আসতে পারে, যেটা হচ্ছে ইস মানে ইনডিসেন্ট প্রশ্ন, অশালীন প্রশ্ন বা কুৎসামূলক প্রশ্ন। কোন চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায়? উত্তর হবে গ, যে চুক্তি ভঙ্গের আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার নয়। আর বাদ বাকি সবগুলোই 12 ধারাতে আছে। 12 ধারা থেকে প্রশ্ন কি রিপিট হলো আবারও। দেওয়ানি মোকদ্দমায় ডিক্রি জারির মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদ কত? উত্তর হবে গ, 12 বছর। তবে প্রথম যে দরখাস্ত সেটা 3 বছরের মধ্যে করতে হবে। কোন ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না? সোলে ডিগ্রি বা আপসসূচক ডিগ্রি বা সম্মতিসূচক ডিগ্রি। এটা কততে আছে? 96-3 আছে। সিপিসি এর আদেশ 21 বিধি 30 অনুসারে কারাদণ্ড দেওয়া হয় মূলত খ, দায়িককে ডিক্রির অর্থ পরিশোধে বাধ্য করার জন্য। টাকা দিচ্ছে না, বাধ্য করা যাবে। মনে করেন একজন ব্যক্তির বিরুদ্ধে 1 লক্ষ টাকার কি হলো, ডিক্রি হলো। এই 1 লক্ষ টাকা যতক্ষণ না দেবে তাকে বাধ্য করা হবে কারাগারে পাঠিয়ে। এটা শাস্তি না, জাস্ট বাধ্য করা। তাই এটাকে বলা হচ্ছে সিভিল প্রিজন। শাস্তি হলে তো ফৌজদারি আদালত। তো দেওয়ানি আদালত কখনো শাস্তি দিতে পারে না, আদালতে পাঠানো মানে সিভিল প্রিজনে, যেন সে টাকা দিয়েই তাকে কি করা, একটা চাপ সৃষ্টি করা, প্রেশার ক্রিয়েট করা। ক, ঢাকায় একটি খুনের অভিযোগ অভিযুক্ত কোন ঘটনাটি প্রাসঙ্গিক নয়? প্রাসঙ্গিক নয় বলা হচ্ছে, তাহলে ঘটনার দিন ক চট্টগ্রামে ছিল, মানে প্লে অফ এলিবি অনুসারে এটা কি হবে, প্রাসঙ্গিক। খুনের শিকার হয় খ, এর সাক্ষাৎ করেছিল, এটাও কিন্তু প্রাসঙ্গিক এবং খুবই রিলেটেড। ঘটনার দিন ক রাজশাহীতে ছিল, এটাও প্লে অফ এলিবি হতে পারে, তাই এটা প্রাসঙ্গিক। কিন্তু ক খারাপ চরিত্রের ব্যক্তি, একজন ক খারাপ চরিত্রের ব্যক্তি বলেই যে সে খুন করেছে তা না, একটা খারাপ চরিত্রের ব্যক্তি খুন নাও করতে পারে। খারাপ বলে যে খুন করেছে এটা প্রাসঙ্গিক তথ্য না। এটা দাবি করলে অপরপক্ষ আই অবজেক্ট ইওর অনার বলে কি করবেন, বাধা দিবেন। কোন পক্ষের উপস্থিতি ছাড়া আদালত কোনো কার্যকর ডিক্রি প্রদান করতে পারে না? উত্তর হবে আবশ্যক পক্ষ, নেসেসিটি পার্টি। একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসামিকে পেনাল কোডের 124 ক ধারায় দোষী সাব্যস্ত করে 2 বছরের কারাদণ্ড দেন। এই কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হবে। অনেকে এটা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনে করতে পারেন, কিন্তু এটা হাইকোর্ট বিভাগে হবে। কেন? এখানে 408-এ বলা হচ্ছে যে সাধারণ নিয়ম দায়রা জজের কাছে, কিন্তু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আছে, তাই মেট্রোপলিটন দায়রা জজ হবে, বা মহানগর দায়রা জজের অপশনই নাই এখানে। কিন্তু রাষ্ট্রদ্রোহের মামলার ক্ষেত্রে কিন্তু আপিল সরাসরি কি হাইকোর্টে করতে হয়। এটা কিন্তু একটা মানে ব্যতিক্রম, এটা শর্ত। সর্বশেষ প্রশ্ন, কোনটি চুরির উপাদান? অসৎ উদ্দেশ্য। অসৎ উদ্দেশ্য মানে ডিসঅনেস্ট, হ্যাঁ, ডিসঅনেস্ট ইন্টেন্ট তার থাকতে হবে। এটা এই অসৎ উদ্দেশ্য। আমি যে ফাইনাল টাচ ব্যাচে পড়িয়েছিলাম, আমি 5টা বলেছিলাম। তার মধ্যে অন্য ব্যক্তি, তারপর অস্থাবর সম্পত্তি, তারপরে অসৎ উদ্দেশ্যে, তারপরে অপসারণ, অসম্মতিতে, এই 5টি উপাদান ছিল। তার মধ্যে অসৎ উদ্দেশ্য একটা, বা অসাধু উদ্দেশ্য যেটাই বলি না কেন। তো এটা চুরির সংখ্যা 378-এ ছিল। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়, 100 প্রশ্নের সমাধান। বাংলাদেশ বার কাউন্সিলের 12 জুন 2026 সালের যে পরীক্ষাটা হয়ে গেল, পরীক্ষাটার প্রশ্ন কেমন যদি বলেন, তাহলে আমার মতে পরীক্ষার প্রশ্নটা খুবই স্ট্যান্ডার্ড হয়েছে। ধারাভিত্তিক প্রশ্নের কোনো মানে বাহুল্য নেই, ধারা মনে রাখার চাপ নেই। বাংলাদেশ বার কাউন্সিলকে অসংখ্য সাধুবাদ জানাই এই ধরনের প্রশ্ন কন্টিনিউ করার জন্য। তাহলে অনেক যারা এই পেশায় মেধাবী আসতে চাচ্ছেন তাদের কিন্তু হেল্প হবে, কারণ ধারা মুখস্থ করার চাপ থাকবে না। আপনি আইন পড়েন, আইনের ডেপথ বোঝার চেষ্টা করেন, গভীরতা বোঝার চেষ্টা করেন, লেয়ার বোঝার চেষ্টা করেন। যত পড়বেন তত পেঁয়াজের মতো লেয়ার বুঝতে থাকবেন আইনের। আজকে একবার পড়লেন, কালকে আরেকবার পড়েন, দেখবেন সেটাতে আরো একটু ভালোভাবে বুঝতে পারছেন। প্রয়োজনে আপনি মোটা বইগুলো পড়বেন,
মূল আইন, বেয়ার অ্যাক্ট, মোটা বইগুলো পড়বেন। তাহলে লাভ কি হবে? মোটা বইয়ে নিচে কিছু আলোচনা থাকে ধারাভিত্তিক, এবং ধারার নিচে কি থাকে? কেস ল দেওয়া থাকে। তো কেস ল পড়লে আবার ধারা বা সেকশন বা অনুচ্ছেদের যে বক্তব্য সেটা আরো স্পষ্ট হয়ে ওঠে। তো ঠিক আছে, বার রিটেন ফাইনাল টাচ 2026 এই ব্যাচ, হ্যাঁ, এটা তো আমার ভিডিও আসবে, লিখিত ফাইনাল টাচ কোর্স। অলরেডি কিন্তু আমার যে কমপ্লিট কোর্স বা রেগুলার কোর্স চলছে। আগামীকাল অর্থাৎ 14/6/2026 রাত 9:30 থেকে ক্লাস শুরু হবে, এবং এই ব্যাচটা চালু হবে যারা নতুন করতে চাচ্ছেন, যাদের প্রস্তুতি ভালো আছে, জাস্ট প্রবলেমেটিক প্রশ্নের প্রবলেম যাদের, এবং যাদের ড্রাফটিং বা মুসাবিদায় প্রবলেম, তাদের জন্য আমি এই কোর্সটা নিয়ে আসছি। ভর্তি শুরু হচ্ছে আজ থেকেই, 13/6/2026, এবং ভর্তি ক্লাস শুরু হবে 24/6/2026। 24/6/2026 থেকে 1 মাস পর্যন্ত ক্লাস হবে। আশা করছি 25/7/2026 লিখিত পরীক্ষা হতে পারে। একটা আনঅথেন্টিক তথ্য পাচ্ছি, হয়তোবা এটাই হতে পারে। আমাদের হাতে মাত্র 1.5 মাসেরও একটু কম সময়, 40-45 দিনের মতো মানে 40 দিনের মতো সময় আছে আর কি, 40-42 দিনের মতন। তাহলে লাইভ ক্লাস রাত 9:30-এ হবে। অনেক সময় আমি ব্যস্ত থাকি, 9টাতে শুরু করতে পারি না, 9:30-এ আমি ক্লাস নিব। তবে হ্যাঁ, শেষের দিকে যে আমি 8টাতে ক্লাস শুরু করব, এবং সকল ক্লাস টেস্ট 8টাতে শুরু করব। সপ্তাহে 4টি ক্লাস হবে এবং একটি ক্লাস টেস্ট হবে, এবং মডেল টেস্ট যখন আমি শেষের দিকে যাব, সপ্তাহে 2-3টা মডেল টেস্ট হতে পারে। তো কোর্স ফি মাত্র 2,000 টাকা, নোট সহ। কোন নোট? ফাইনাল টাচ নোট। আমার গতবার যারা লিখিত ফাইনাল টাচ নোট নিয়েছিলেন তারা খুবই প্রশংসা করেছেন। এবার ফাইনাল টাচ দ্বিতীয় সংস্করণ আরও ভালো করার চেষ্টা করছি। যেমনটি আমার ফাইনাল টাচ প্রথম সংস্করণের থেকে দ্বিতীয় সংস্করণ ভালো হয়েছে, তেমনই আমি ফাইনাল টাচ দ্বিতীয় সংস্করণও নিয়ে আসতে চলেছি। খুব তাড়াতাড়ি এটা রেডি হয়ে যাবে, কাজ শুরু করে দিয়েছি। আর যারা এই কোর্সটা করতে চাচ্ছেন না, শুধুমাত্র নোট নেবেন, তাহলে মাত্র 600 টাকা কুরিয়ার চার্জ সহ আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এনরোল নাও, তাড়াতাড়ি যোগাযোগ করবেন। আমি শহীদুল ইসলাম পারভেজ, অ্যাডভোকেট, জসকোট, রাজশাহী। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01722619409। এই নম্বরে মেসেজ করেন অথবা কল করেন। কল করে আপনি নোট নেবেন না ভর্তি হবেন সেই বিষয়ে আরও তথ্য চাইলে সরাসরি অবশ্যই মেসেজ করেন। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি। শুভরাত্রি।